এই নতুন গরিব তৈরি করবে আগামী বাজেট। এটা আমি আপনাদেরকে একজন সামান্য রাজনৈতিক কর্মী এবং সচেতন নাগরিক হিসেবে বললাম, আপনারা মিলিয়ে দেখবেন অর্থনীতিবিদরা এই কথাগুলোই বলছে যে সামনে নতুন গরিব তৈরি করার বাজেট হচ্ছে। খাল, যেটা আপনারা জানেন যে খাল খনন কর্মসূচির নামে কি হচ্ছে আমি বলি, গতকালকে আমি বলেছি যে একটা খাল যেটা পানি প্রবাহ ইতিমধ্যে আছে ওটাকে বন্ধ করে ওটাকে সেচ দিয়ে পুরোটা উঠিয়ে মাটি দিয়ে ভরাট করে তারপর ওইখানে প্রধানমন্ত্রীকে কোদাল দিয়ে কোপ দেওয়ানো হয়েছে। এইটা হচ্ছে খাল খনন কর্মসূচি। এইগুলো বাদ, এবং গাছ কেটে ফেলছে তারা, 200-র উপরে গাছ কেটে ফেলেছে খাল খনন কর্মসূচি করার জন্য। আর ওনার মন্ত্রীরা ওনার গাড়ির সামনে পেছনে দৌড়াচ্ছেন উসাইন বোল্টের মতো। এইখানে এখন মাননীয় প্রধানমন্ত্রী আছেন, হামের ক্ষেত্রে ওনারা পপকর্ন নিয়ে বসে বসে দেখছেন এবং খালি বলছেন এটা অন্তর্বর্তী সরকারের টিকা না দেওয়ার কারণ সমস্যা। এটা খুব পরিষ্কারভাবে আমাদের বলতে হবে যে টিকার গল্পটা তাদের জন্য প্রযোজ্য যারা হচ্ছে ইতিমধ্যেই আক্রান্ত না, কিন্তু যিনি আক্রান্ত হয়েছেন, যে শিশু আক্রান্ত হয়েছে তাকে আপনার চিকিৎসা দিতে হবে। চিকিৎসা কোথায়? 6টা-7টা হাসপাতাল ঘুরে একটা বাচ্চা চিকিৎসা পাচ্ছে না, এটার জন্য কোন টিকার দোষ? কিংবা একটা আইসিইউর পাইপ পাচ্ছে না, অক্সিজেনের যে পাইপলাইন সেটা হাসপাতালে নাই, এই জন্য শিশুরা মারা যাচ্ছে। 43 বছর বয়স্ক ব্যক্তিরা সিলেটে এই ধরনের বয়সের মানুষের আক্রান্ত হচ্ছেন, এগুলো কাদের দায়? আপনারা কবে মানে গভর্নমেন্ট হিসেবে এখানে চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করবেন সেটা বলেন। আগের সরকারের দোষ তো অনেক দিলেন। এবং আইন শৃঙ্খলার আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষজন কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে গতকালকে ভুয়া ভুয়া ধ্বনি দিয়েছেন। এত বড় একজন সংবিধান বিশেষজ্ঞ, আমি নিন্দা জানাই যে দেশের এত বড় একজন সংবিধান বিশেষজ্ঞ, আপনার তাদের প্রতি যারা এই ভুয়াটা দিলেন তাকে একটু সম্মান করা আপনাদের উচিত ছিল। উনি হয়তো এটা ডিজার্ভ করেন না। উনি সংবিধান পড়াশোনায় ব্যস্ত আছেন, এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা দেখার ওনার সময় নাই। কোরবানির মৌসুমটা শুরু হয়েছে, এই যে হাটের ইজারাগুলো দেয়া হচ্ছে, আপনি সারা বাংলাদেশে জরিপ করেন, বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যারা ক্যাডার আছে তাদের হাতেই হাটগুলো তুলে দেওয়া হচ্ছে এবং সরকার শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। কোন সরকার? যে সরকার ঋণ না পেয়ে শূন্য হাতে ফেরত এসেছেন। আপনি ঋণ ছাড়া আইএমএফ থেকে এসে প্রথম আলোর বৈঠকে মাননীয় অর্থমন্ত্রী বলছেন আমরা কি আইএমএফের পেছনে পেছনে দৌড়াবো? কিন্তু আমাদের কাছে খবর আছে আপনারা আবারও আরেকটা লোনের জন্য আবেদন করা শুরু করেছেন। এত যদি বিপ্লবী হন তাহলে আইএমএফের কাছে লোন চায়েন না, আপনাদের তো লোন লাগবে। কিন্তু সেই লোন যখন আপনারা পাচ্ছেন না কারণ আপনারা ডিফল্টার, তখন আপনারা বলছেন যে আইএমএফ খারাপ, আইএমএফ হয়ে গেছে এনসিপি জামাত। এটা তো এইগুলো বললে তো হবে না। আপনারা যে লোন পাচ্ছেন না এবং এদিকে আপনাদের দলীয় ক্যাডাররা শত শত, এই যে কেরানীগঞ্জের একটা গল্প শুনলাম, কেরানীগঞ্জে একটা হাট থেকে 2 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। এটা যদি একটা হাটের অবস্থা হয়, সারা বাংলাদেশের হাটগুলোর কী অবস্থা? দলীয় যে ওনারা 1 কোটি কর্মসংস্থান করবেন, এই 1 কোটি কর্মসংস্থান করার প্রক্রিয়া হচ্ছে এই যে হাটগুলোতে দলীয় ক্যাডারদের হাতে তুলে দেওয়া। এভাবে ওনারা 1 কোটি কর্মসংস্থান করবেন। এই কৃষকের প্রশ্ন দেখেন, ওনার কৃষক কার্ড দিয়েছেন। হাওড়ে এখনকার যে সমস্যা, এটা আমার মতো বকলম মানুষ এই সমস্যাটা আসার পর থেকে এটার ব্যাপারে একটু ইন্টারেস্ট তৈরি করে আমি বুঝতে পারছি যে এখানে কী প্রবলেম। আর ওনারা সরকার চালান, ওনারা বুঝতে পারছেন না। ওনারা কৃষক কার্ড দিচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড, এই যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কৃষকের ওনারা বলছেন যে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন এবং এরা শহরে আসবে, আপনারা কিন্তু অলরেডি বলেছেন এরা শহরে আসবে এবং আবারও আপনি আপনার পুলিশ এবং ক্যাডার বাহিনী দিয়ে তাদেরকে পেটাবেন। তারা যখন শহরে বিভিন্ন জায়গায় বসবে, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার চেষ্টা করবে, আপনি যখন তাকে ফেইল করেছেন তারপর সে শহরে এসেছে এবং আসার পরে আপনি আবারও আপনার ক্যাডারদের দিয়ে তার কাছে চাঁদা নেবেন। ওই যে আপনাদের যুব দলের নয়ন, এই ধরনের লোকেরা আছে, এরা চাঁদাবাজি করবে এখানে এবং তারপর আপনি পুলিশ দিয়ে তাদেরকে পেটাবেন। এই জায়গায় আপনি এদেরকে ফেইল করার পরে নিয়ে যাচ্ছেন। অথচ দেখলাম তালিকা হয়েছে একটা ক্ষতিগ্রস্ত কৃষকদের, সেখানে কৃষকরা অভিযোগ করছেন যে এই তালিকাটা হচ্ছে দলীয় বিবেচনায় এবং যারা প্রকৃত কৃষক তারা বাদ পড়ছে এই তালিকা থেকে। এবং কত টাকা দিচ্ছে আপনারা জানেন? মানে শুনে মনে হবে যে কি বলবো, 7,000 টাকা দিচ্ছে মাত্র, যেখানে এক একজন কৃষকের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে এই সিজনে, তাকে 7,000 টাকা দিচ্ছে। এবং সেটাও পাচ্ছে যারা প্রকৃত কৃষক, তারা পাচ্ছে না তাদের দলীয় বিবেচনা। এবং এটা হয়ে গেছে এই দুর্ভোগটা, এই বিপর্যয়টা হয়ে গেছে বিএনপির স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রচারণা। আমাদেরকে ভোট দাও তাহলে তোমাদের ঋণের ভার আমরা দেবো, এটা বলছে তাদের লোকজনের। এবং কার্ডের ক্ষেত্রেও একই কাজ করছে তারা, যে তারাই কার্ড পাবে যারা আমাদেরকে ভোট দেবে। যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই সমস্ত কার্ডের পলিটিক্সটা হচ্ছে যে তারা বলছে স্থানীয় পর্যায়ে যে আমাদেরকে যারা ভোট দেবে তাদেরকে আমরা কার্ড দেব। এরকম একটা মানে ভয়ঙ্কর, আমি বলবো ত্রাসের রাজনীতি তৈরি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সরকার। কিন্তু বর্ডারে যে আমাদের কৃষকদেরকে গুলি করে মেরে ফেলা হচ্ছে সেই ব্যাপারে কিন্তু তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না। এই কারণে অনেকেই বলছেন যে তারা হচ্ছে ভুয়া জাতীয়তাবাদী। এখন আমাদের এই আলোচনা থেকে দাবি খুব সামান্য, যে আপনি 1 নম্বর জিনিস হচ্ছে কৃষকদের ঋণের দায়িত্ব সরকারকে নিতে হবে। যারা কৃষক ঋণগ্রস্ত হয়েছে সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কৃষকদের কাছ থেকে আপনি সরাসরি ধান কিনবেন। আপনি যখন চাল কিনেন কৃষকের কাছ থেকে,
আপনি যখন চাল কেনেন সেটা কৃষকের কোনো লাভ হয় না, এটা লাভ হয় ওই যে আপনাদের দলীয় যে সিন্ডিকেট, সিন্ডিকেট বলতে আলাদা কিছু নাই, আপনাদের দলের লোকজনরাই সিন্ডিকেট। তো আপনি যখন চাল কিনেন তখন আমাদের কৃষকদেরকে ঠকিয়ে এই ফরিয়ারা হচ্ছে আপনার কাছে উচ্চ মূল্যে মানে চাল বিক্রি করে, তাতে তাদের লাভ হয়, কৃষকের কোনো লাভ হয় না। এ কারণে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে এবং এই যে হারভেস্টর সহ এই যে কুলিং মেশিন যেটা হলো এই যে ধানগুলো, এই ধানগুলোকে শুকানোর জন্য যে মেশিন দরকার এটা আপনার তাদেরকে প্রোভাইড করতে হবে। এবং যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করার ক্ষেত্রে শুধু সরকার না, আপনার এখানে আরও যারা কৃষি নিয়ে লম্বা সময় ধরে কাজ করেছেন তাদেরকে আপনারা ইনভলভ করেন। এই ধরনের অনেক সংগঠন বাংলাদেশে আছে, কারণ শুধু আপনারা যদি তালিকা করেন সেই তালিকা অবশ্যই ত্রুটিপূর্ণ হবে, এখানে আপনাদের দলীয় লোকজন আসবে। তো এইগুলো হচ্ছে আমাদের দাবি। এবং আরেকটা জিনিস হচ্ছে কৃষকরা কিন্তু বাধ্যতামূলকভাবে মানে ধান বিক্রি করতে বাধ্য হয়, দাম থাকুক বা না থাকুক। এ কারণে ফসল কাটার আগেই দামটা নির্ধারণ করতে হবে। এই দাবিগুলো আমরা আগে জানিয়েছিলাম, এগুলো আমরা আবারও এই সুযোগে জানালাম। এবং বিএনপি সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে রাজনৈতিক সমস্যার যতক্ষণ সমাধান না করবেন, যখন আপনারা রাজনৈতিক সমস্যাটাকে মানে আরও প্রবলেমটাকে আরও ঘনীভূত করছেন, এটা কিন্তু আপনাদের জন্য বুমেরাং হবে। এবং এখন মনে হচ্ছে আপনারা পার পেয়ে গেছেন এবং বিভিন্ন ধরনের অপটিক পলিটিক্স বা হাততালি পাওয়ার যে রাজনীতি আপনারা করছেন, ডোপামিন পলিটিক্স বলছে অনেকে, এটা নেপালের সাথে এখানে মিল আছে তারেক রহমান সাহেবের, যে ওখানেও মানে পারফরমেন্স হচ্ছে অনেক, এখানে গিয়ে বালেন্দ্র শাহ হানা দিচ্ছেন, ওখানে গিয়ে বালেন্দ্র শাহ হানা দিচ্ছেন, কিন্তু গভর্নেন্স বলতে যেটা বোঝায় সেটা নিশ্চিত হচ্ছে না। তো পারফরমেন্স যে গভর্নেন্স না, এটা তারেক রহমানকে বুঝতে হবে। আপনি অনেক পারফর্ম করছেন, কিন্তু এই পারফর্ম কিন্তু আপনাকে দিন শেষে মানে কোথাও নিয়ে যাবে না। আপনাকে গভর্নেন্স নিশ্চিত করতে হবে এবং গভর্নেন্স নিশ্চিত করার জন্য রাজনৈতিক যে সংস্কার, এই পুরো আমাদের গণতান্ত্রিক যে সংস্কারটা আপনি এখনও করেন নাই, এবং যার কারণে ওই অর্থনৈতিক সংকটটা আরও ঘনীভূত হচ্ছে, নতুন নতুন গরিব তৈরি হচ্ছে। আপনারা এই যে সামান্তা মোহাম্মদপুরের দিকে অনেক বিভিন্ন কর্মসূচিতে যায়, মোহাম্মদপুরের যে কৃষি মার্কেট সেখানে আপনারা খোঁজ নেন, চালের দাম বেড়ে গেছে। এই চালের দাম বাড়ার মানে হচ্ছে আপনার এই বাজেটের পরে একটা বাজেট আসতে যাচ্ছে, এবং এই বাজেট মানেই হচ্ছে অবধারিতভাবে গরিবের উপরে, নিম্নবিত্তের উপরে, নিম্ন মধ্যবিত্তের উপরে, মধ্যবিত্তের উপরে করের বোঝা বাড়বে। এবং এর মানে হলো যে তাতে নতুন করে নিউ পুয়ার তৈরি হবে, নয়া গরিব। এই নয়া গরিব মানে হচ্ছে তার বাইরে বাইরে অনেক ঠাটবাট, কিন্তু ভেতরে কিন্তু সদরঘাট একেবারে ফাঁপা হয়ে গেছে এবং কনজামশন নেটের একেবারে তলানিতে অথবা ছিটকে পড়েছে। এরা হচ্ছে নতুন গরিব। এই নতুন গরিব তৈরি করবে আগামী বাজেট। এটা আমি আপনাদেরকে একজন সামান্য রাজনৈতিক কর্মী এবং সচেতন নাগরিক হিসেবে বললাম। আপনারা মিলিয়ে দেখবেন অর্থনীতিবিদরা এই কথাগুলোই বলছে যে সামনে নতুন গরিব তৈরি করার বাজেট হচ্ছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।